দ্বিতীয় দিনের মতো সংলাপে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ মতামত দিচ্ছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না বললেন মির্জা ফখরুল, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির, বিকেলে শাহবাগে সমাবেশ। এবং ঈদ উল ফিতর উপলক্ষে পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানে ক্রেতাদের ভিড়, বেড়েছে বেচা কেনা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে দুটি রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে রয়েছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। সকালে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ সহ কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন। তবে রাজনৈতিক দলগুলোর কোন নেতারা এই বৈঠকে যোগ দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। গত 15 ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির ঢাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও জানান, জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনগত ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ ও দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্য ও দেশকে এগিয়ে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপাঙ্ক্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 3টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। গতকাল দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এতে বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার দায়ে শেখ হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দর্শক, এবার ঈদ বাজারের খবর। ঈদ উল ফিতরকে ঘিরে কেনাকাটার ধুম পড়েছে বিপণী বিতানগুলোতে। সাতক্ষীরাতেও দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। নতুন পোশাক, জুতা, প্রসাধনী সহ বিভিন্ন জিনিসপত্র কিনতে দিনভর বিপণী বিতানগুলোতে থাকছে ক্রেতাদের সমাগম। মশিউর ফিরোজের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর সেই খুশি দ্বিগুণ হয় নতুন পোশাকে। তাই তো সাতক্ষীরার বিপণী বিতানগুলোতে
এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। সেই সঙ্গে জুতো ও প্রসাধনী তো আছেই। বাচ্চাদের মালও সেভাবে বিক্রি হচ্ছে, আর ম্যাক্সিমাম সুতির জিনিস চাচ্ছে, ঘাড়ারা চাচ্ছে। ঈদ উপলক্ষে বাবার সাথে মার্কেটে এসেছি, জুতা কিনেছি, নতুন জামা কিনেছি, একটা না দুইটা কিনেছি, আর এখন এসেছি বাবার সাথে শপিং করতে। এই বছর বিদেশি পোশাকের সাথে সাথে দেশীয় পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে বলে জানান বিক্রেতারা। সাধারণত আমরা চেষ্টা করি দেশি পণ্যটা কেনার জন্য, দেশি পণ্য কিনি, আর দামটা রিজনেবলের মধ্যেই আছে, গতবারের থেকেও অনেকটা রিজনেবল। আমিও এটাকে একটা উৎসব মনে করি, এই জন্য আমি এখানে কেনাকাটা করতে আসছি। এই খুশিটা সবার মধ্যে মিলেমিশে নিতে যাচ্ছে। এদিকে সাতক্ষীরায় ঈদের কেনাকাটায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এবার ঈদ উদযাপন সাধারণ মানুষের জন্য অনেক নিরাপত্তা ব্যবস্থার বলয়ে সুরক্ষিত থাকবে। তারা নির্বিঘ্নে নিরাপদে তারা চলাফেরা করতে পারবে, বাজার করতে পারবে, শপিং করতে পারবে। আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক এই নিরাপত্তা আমরা গ্রহণ করি। বিগত বছরের তুলনায় চলতি বছর পোশাকের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, ঈদ বাজারের আর খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশা, ঈদের আর বেশি দিন বাকি নেই, তো ঈদ বাজারে এখন ক্রেতার সমাগম কেমন দেখছেন? এখন সংযোগটি নিতে পারছেন, আমরা চলে যেতে চাই সাভারে। সেখানে আছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, ঈদ বাজার কতটা জমে উঠেছে আমাদের জানাবেন। আপনি জানেন যে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কিন্তু সবচেয়ে বড় যে একটি উৎসব রয়েছে, সেই উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হলো এই ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর কিন্তু আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ উল ফিতরের উৎসব কিন্তু মানুষ পালন করবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সাভারের যে বাজারগুলো রয়েছে, সমস্ত যে বিশেষ করে বস্ত্র এবং জুতা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে এবং যে সামগ্রীগুলো দিয়ে মানুষ সাধারণত ঈদের উৎসব পালন করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটগুলো কিন্তু জমে উঠেছে। আমরা দেখেছি যে সেই সকাল থেকে শুরু হয়ে মার্কেটগুলো চলতে থাকে একদম গভীর রাত পর্যন্ত, কিন্তু ক্রেতাদের ব্যাপক চাপ থাকে। যদিও এই মুহূর্তে আমরা যে মার্কেটটিতে রয়েছি, সেই মার্কেটে দেখা যাচ্ছে ক্রেতার সমাগম একটু কম রয়েছে। এর কারণ হিসেবে আমরা যেমনটি জানতে পেরেছি যে বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু এখন ক্রেতা কম রয়েছে। তো আমরা একটু এখানে এই মার্কেটে যারা দায়িত্বরত যারা রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এবছর আপনাদের এই মার্কেটটার যে অবস্থা রয়েছে, আমরা দেখেছি যে গতকালকেও দেখেছি এবং সকালেও দেখেছিলাম যে অনেক ক্রেতাদের ভিড় ছিল। এই মুহূর্তে একটু কম রয়েছে। তো এবছর আপনাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে আপনাদের লক্ষ্যমাত্রা পূরণে কতটুকু আপনারা সাকসেস হতে পারবেন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আশানুরূপ আমরা সাফল্য পেয়েছি এবং যথেষ্ট পরিমাণে গতকালকে বিশেষ করে গত লাস্ট কয়েকদিন প্রচুর পরিমাণ কাস্টমার ছিল। আর এখন বেসিক্যালি অফ পিক আওয়ার, বেসিক্যালি আমাদের ভিড়টা শুরু হবে বিকেলের পর থেকে এবং প্রচুর পরিমাণে ভিড় হয়, মানুষজন উৎফুল্লভাবে আসছে। কারণ আর রূপায়ণের এই ধরনের প্রজেক্ট আশেপাশে আর নেই, এত উন্নত ধরনের মার্কেট। সেই কারণে আশাবাদী যে ভবিষ্যতে আমাদের মার্কেট আরও বেশি উন্নতি করবে। আমরা যেমনটি শুনছিলাম এখানে মার্কেট কর্তৃপক্ষ তারা বলছিলেন যে তাদের ওখানে মার্কেট থেকে কিন্তু ব্যাপক আকারে জমে উঠেছে মার্কেট, এবং আমরা দেখেছি যে প্রতিটা জায়গায় কিন্তু ব্যাপক ক্রেতাদের চাপ রয়েছে। আমরা একটু একজন দোকানের যিনি দায়িত্বরত রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের এবছর যে ওইগুলো চলছে তার ভিতরে কোন কোন পোশাকগুলো আপনাদের সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে? পাঞ্জাবিটা সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে। পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। সেক্ষেত্রে দাম নিয়ে কোনো আপনাদের যে ক্রেতা যারা রয়েছে তারা দাম নিয়ে কি বলতেছেন? কোনো অভিযোগ তাদের আছে কি না? একদমই বিক্রি করি, তাই ক্রেতাদের কোনো অভিযোগ নেই না। যেমনটি শুনছিলেন যে এরা বলছেন যে এখানে পাঞ্জাবি এবং শার্টের চাহিদা রয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় আমরা ঘুরে আরও দেখেছি সেখানে কিন্তু শিশু এবং মহিলাদের যে পোশাক রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে, এবং বিক্রেতারা বলছেন যে তাদের যে বিক্রয় যে প্রাইস রয়েছে সেগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, সেই ক্ষেত্রে ক্রেতারা কিন্তু বলছেন যে প্রতি বছরের ন্যায় এবছর যে মার্কেটে যে চাহিদা থাকার কথা, সেই
চাহিদাটা কিছুটা কম রয়েছে, পাশাপাশি তাদের যদি দামের ব্যাপারে যদি একটু শিথিল থাকতো তাহলে তারা আরও সন্তুষ্টি প্রকাশ করতেন। আমাদের কিন্তু এমনটি জানিয়েছেন ক্রেতা যারা রয়েছেন। তা এই ছিল আমার কাছে সাভারের কাপড়ের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্যরাজ। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় পেলে নিজেও আপনার কেনাকাটা সেরে ফেলবেন এবং বন্ধুবান্ধব এবং সহকর্মী যারা আছে তাদের জন্য কেনাকাটা করবেন। লিটন যেমনটি জানাচ্ছিলেন যে দর্শক, ঈদ একেবারেই শেষের দিকে চলে এসছে এবং রমজান শেষের দিকে চলে এসছে, সামনে ঈদ। তো ঈদকে ঘিরেই কিন্তু আসলে মার্কেটগুলোতে আসলে কেনাকাটার যে ধুম পড়েছে সেই খবরটি আমাদের সহকর্মী লিটন আমাদের জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা ঈদ বাজারের খবর জানাতে আমরা একটু চলে যেতে চাই রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী, তার কাছ থেকে জানবো আসলে ঈদ বাজার কেমন জমে উঠেছে রংপুরে। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, আমরা সাভারে লিটনের কাছে শুনছিলাম ঈদ বাজারের খবর, আপনার কাছে জানতে চাই আপনি যেখানে আছেন সেখানে ঈদ বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? রাজ, আসলে কিন্তু ক্রেতা সমাগম জমেছে রংপুরে। আজকে জানেন যে 21 রমজান চলে যাচ্ছে। আজকে আমি এসেছি রয়্যালিটি মেগা মল নামে একটি রংপুরের একটা ভালো ব্যবসা কেন্দ্র। তারা কিন্তু এখানে আমি তার খোঁজে দেখেছি তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট তারা তৈরি করে তারা বিক্রি করছে। তারা নিজস্ব শার্ট তারা এখানে তারা রয়্যালিটি নাম দিয়ে তারা বিক্রি করছেন এবং ব্যাপক বিক্রি হচ্ছে তারা জানিয়েছেন। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে বিশেষ করে এবার পাকিস্তানি জামার প্রতি কদর বেশি। পাকিস্তানি জামাগুলো এখানে ইরানি ডিজাইনে তারা করেছেন। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু ভারত থেকে তেমন কোনো প্রোডাক্ট কিনেননি। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে পাকিস্তানি জামাগুলো বেশি বিক্রি হচ্ছে। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আজকে 21 রমজান, ধীরে ধীরে আরও ঈদ মার্কেট জমবে বলে তারা জানিয়েছেন। তবে আরেকটি মজার বিষয়, প্রতিটি আমরা বড় বড় শপিং মলগুলোতে দেখেছি যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখানে বিশেষ করে একটা অফারের পাশাপাশি তারা এখানে প্রাইজ তারা দিচ্ছেন যে এখানে তারা একটা লটারির ব্যবস্থা করেছেন, যেখানে একটা নির্দিষ্ট অঙ্কের যদি তারা কেনাকাটা করতে পারেন সেক্ষেত্রে তারা কিন্তু এখানে লটারি পাবেন। কেউ দিয়েছেন মোটরসাইকেল থেকে শুরু করে শতাধিক পুরস্কার তারা কিন্তু এখানে ঘোষণা করেছেন। আর এই লোভের আশায় সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু তাদের পছন্দ মতো বা একটু অতিরিক্ত জিনিস কিনে কিন্তু প্রাইজের আশায় তারা কিন্তু এখানে কেনাকাটা করছেন। আজকে আমরা মার্কেট ঘুরে যারা দেখেছি, যদিও এবার আলুর দাম কম আপনারা জানেন, সেক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু আমরা মানুষের কিন্তু এই বাজারে ঘুরে যারা দেখেছি যেমন চাহিদা রয়েছে, মনে হচ্ছে না যে এই রংপুর অঞ্চলে কোনো অভাব রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে কেনাকাটা করছেন। এখানে কিন্তু ব্যবসায়ী নেতারা বলছেন যে আমরা নিরাপত্তার পাশাপাশি ক্রেতাদের জন্য সহজলভ্যে সব পাওয়ার জন্য সব ব্যবস্থা করেছিলাম। দর্শক, 2 দিন পর থেকে শুরু হবে ঈদযাত্রা। এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। জিন্না, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জিন্না, উত্তরবঙ্গে এবারের ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা আছে কিনা সেই সাথে জানাবেন 3 হুইলার যেগুলো আছে চলাচল করছে কিনা মহাসড়কে? রাজ, আপনি যেমনটা বলছিলেন, এবার উত্তরের যে ঈদযাত্রার যে স্বস্তি, সেই স্বস্তি দিয়ে আসলে বলা চলে যে আমরা দেখছি যে যমুনা সেতুর পশ্চিম থেকে হাটিকুমরুল চত্বর পর্যন্ত এবং এখান দিয়ে কিন্তু আমরা দেখেছি যে জেলার 22টি জেলার কিন্তু যানবাহন চলাফেরা করে। তো অন্য বছরের চেয়ে এবারে আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন যাত্রীর সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে এবং সাসেক প্রকল্পের যিনি পিএম আছে কর্মকর্তা সহ বিভিন্ন ঠিকাদারি যে প্রতিষ্ঠান আছে তাদের সাথে যে কথা বলেছি। আপনি দেখতে পাচ্ছেন যে 4 লেনের যে কাজ সেটা কিন্তু এখনো চলমান এবং শেষের দিকে। তো এখানে আমরা দেখেছি যে এই হাটিকুমরুল গোল চত্বরে কিন্তু আমরা দেখেছি যে সাধারণভাবে যে যানবাহন চলাফেরা করে, ঈদ আসলে কিন্তু আমরা দেখেছি যে এই যানবাহন কিন্তু আসলে 3 থেকে 4 গুণ বেড়ে যায়। এই ফলে এই রাস্তায় কিন্তু আসলে যে যানবাহনের যে চাপ এটা কিন্তু আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে আমরা কিন্তু যে যানজটের যে ভোগান্তি সেটা কিন্তু আসলে থেকেই যায়। তো এবার আমরা দেখছি যে রাস্তা উন্নতিকরণের কারণে 4 লেন করণের কারণে আমরা দেখছি যে চালমান এখন কাজ রয়েছে। তো এখানে যে সমস্ত লেন দিয়ে যানবাহন চলাফেরা করবে এবং কোনো রকম যেন যানজটের সৃষ্টি না হয় সেদিক থেকে আমরা দেখছি যে ঠিকাদার প্রতিষ্ঠান এবং সার্ভিসিং যে কর্মকর্তা আছেন তারা কিন্তু দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে। তো আপনাকে একটু আরেকটি বিষয় বলতে চাই যে এখান দিয়ে যেহেতু যানবাহনের বেশ চাপ থাকে, সেই ক্ষেত্রে পুলিশের যে ব্যাপক তৎপরতা আমরা দেখছি, সেই তৎপরতাও কিন্তু আসলে তারা নিয়োজিত থাকে স্বস্তিদায়ক ঈদের জন্য মানুষ ঘরে ফিরতে পারে। তো
তো আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে সিরাজগঞ্জ হাটিকুমড়ি গোল চত্বর থেকে সনকা পর্যন্ত কিন্তু 4টি যে আন্ডারপাস, সেই আন্ডারপাস কিন্তু ঈদের আগেই খুলে দেওয়া হবে। ফলে কিন্তু যানজটের যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কমেছে। তো হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে 3 হুইলার, এই সড়ক দিয়ে কিন্তু আমরা দেখছি যে আসলে 3 হুইলার কিন্তু অবাধই চলাফেরা করছে এবং সেক্ষেত্রে পুলিশের যে তৎপরতা মাঝে মাঝে লক্ষ্য করা যায়। এবং 3 হুইলার চলার কারণে কিন্তু আমরা চালকদের সাথে কথা বলছি, তারা যেটা জানিয়েছে যে 3 হুইলার চলার কারণে কিন্তু এখান দিয়ে যে দুর্ঘটনার যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত রয়েই গেছে। তো পুলিশের যে তৎপরতা, সেটা মাঝে মাঝে লক্ষ্য করা গেলেও কিন্তু সার্বক্ষণিকভাবে কিন্তু লক্ষ্য করা যায় না। ফলে 3 হুইলারের যে অবাধ চলাফেরা এবং দুর্ঘটনার যে সংখ্যা, সেটা কিন্তু রয়ে গেছে। তো এবারে বলা যায় যে আসলে সংখ্যামুক্ত ঈদ উদযাপন করবে এই রাস্তা দিয়ে চলাফেরা যে ঈদ যাত্রার মানুষেরা, এমনটাই বলা যায়। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে ঈদ যাত্রা ঘরে ফেরা মানুষের যে সর্বশেষ প্রস্তুতি, তার সর্বশেষ অবস্থা। রাজ। জি জিন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছে সহকর্মী জিন্না ফারুক। তিনি ঈদ যাত্রায় যে উত্তরবঙ্গের যে মহাসড়কের পরিস্থিতি আমাদের জানাচ্ছেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প থেকে প্রায় $1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন এক নারী। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার। গোলাম মোস্তফার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিশেষ প্রকল্প নির্মাণে 2 একর 53% জমি 59,38,000 টাকায় কেনা হয়। গত বছরের 13 মে এই দলিলটি সম্পাদন করে পৌর আওয়ামী লীগের সভাপতি ও স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র গোলাম কবির। নিয়ম অনুযায়ী জমির মালিককে পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান পৌরসভার নির্বাহী কর্মকর্তা। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে পৌরসভার রাজস্ব তহবিল হতে উক্ত জমি ক্রয় করা হয়েছে এবং উক্ত জমি দাতাকে পৌরসভার তরফ থেকে অ্যাকাউন্ট পের মাধ্যমে চেক প্রদান করা হয়েছে। সম্প্রতি জমি বিক্রেতা ওই নারী অভিযোগ করে বলেন, জমি কেনার নামে প্রায় $1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন পৌরসভার সাবেক মেয়র গোলাম কবির। তিনি জানান, তার কাছ থেকে 10 লাখ টাকা দাম ধরে 2 একর 53% জমি কেনা হয়েছে। গোলাম কবিরের কাছে আমি জায়গা বিক্রি করছি, 10 লাখ টাকা বিক্রি করছি, ভাঙ্গে ভাঙ্গে আমারে টাকা দিছে। দলিলে যাইয়ে লিখতে দেখি 59,38,000 টাকা। স্থানীয়রা জানান, শুধু এই প্রকল্পেই নয়, পৌর এলাকা জুড়ে রয়েছে সাবেক মেয়রের লুটপাটের চিহ্ন। একাধিক থেকে সই নেছে, 10 লাখ টাকা দিয়েছে, দেওয়ার পরে এই যে আজ যে 59 লাখ টাকা আনছে, আমাদের সাথে একটা প্রতারণা হয়েছে এবং সরকারের সাথে একটা প্রতারণা হয়েছে। যে সম্পত্তি বিক্রয়ের সময় 59,38,000 লেখানো হয়েছে দলিলে, অথচ প্রতারণার মাধ্যমে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ওনার কাজ হলো ভূমি খাওয়া, ওনার কাজ হলো মানুষের সম্পত্তি কাড়িয়ে নেওয়া। সেখান থেকে এইরকম ডকুমেন্টস আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে। নেসারাবাদ সহকারী কমিশনার জানান, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উনি আমার কাছে অভিযোগটা দিয়ে গেছেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতও করেছি, আর আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। সরকারি অর্থ আত্মসাৎ ও লুটপাটের ঘটনায় ওই মেয়রের কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বরিশালের বাবুগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আগরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য ইসরাত হোসেন কোচি তালুকদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির, জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মহসিন আলম, জেলা যুব দলের সহসভাপতি আওলাদ হোসেন সহ আরও অনেকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া মডেল প্রেস ক্লাবের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কালবেলার মেহেদি হাসান, আজকের পত্রিকার সজল সরকার, মডেল প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির হাফিজুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ, বসুন্ধরার পত্রিকার নজরুল শেখ, আমাদের বার্তার রাকিব চৌধুরী, জবাবদিহির হাবিবুল্লাহ খান সহ আর অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে পবিত্র কোরআনের হাফেজদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর রিভার স্টোন রেস্টুরেন্টে এর আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন আরশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্কাস উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ নুরুল হুদা, অধ্যক্ষ মাওলানা ইউসুফ, রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ আরও অনেকেই। এবার ভিন্ন প্রসঙ্গ। চীনের নুজিয়াং প্রিফেকচারের একটি চমকপ্রদ গল্প শোনাবো আপনাদের। মাত্র 10 বছরের ব্যবধানে একটি দারিদ্র্যপীড়িত জনবসতির রূপান্তরের গল্প। পাহাড়ি দুর্গম নৃগোষ্ঠীর জীবন বদলে দেওয়া সেই গল্পের নায়ক চীনা কমিউনিস্ট পার্টি। চীন থেকে ফিরে বদলে যাওয়া নুজিয়াং প্রদেশের গল্প জানাচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। দৃষ্টিনন্দন প্রকৃতির বুক চিড়ে ছুটে চলা গাড়ির স্বচ্ছ কাঁচে চোখ রাখতেই দিগন্ত জোড়া সৌন্দর্যের হাতছানিতে মন প্রাণ আবিষ্ট হয়ে ওঠে। পাহাড়ের ভাজে ভাজে ছবির মতো সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট, ঘরবাড়ি, এ যেন স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেয়া এক স্বর্গরাজ্য। বলছি চীনের নুজিয়াং প্রদেশের এক যুদ্ধজয়ী জনপদের কথা। দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে এই জনপদ সহসাই অত্যাধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে, তা কোনোভাবেই অনুমান করার সুযোগ নেই। তবে সম্মিলিত সেই লড়াইকে তারা ভুলে যায়নি, বরং উন্নত জীবন গঠনের প্রতিটি পদক্ষেপ তারা সাজিয়ে রেখেছেন হৃদয়ের মণিকোঠায়। চীনা এম্বাসির বদান্যতায় লাঙল জোয়াল আর ঢেকি ছাটা চাল মারানো ইতিহাসে চোখ রাখার সুযোগ হয়েছে। একটি জীর্ণ সভ্যতাকে পায়ে দোলে কোদাল কাঠি করাত শাবলের স্থানে এখন আধুনিক প্রযুক্তি খেলা করে।比如说，各位从卤水进到我们怒江，那么您出去的时候依然要从卤水返回去。而到了14.5的时候，我们融入进了大滇西旅游环线当中。各位如果从卤水进入怒江，可以从贡山到维新。Prefecture have taken 5 measures. The first step is prioritizing the transportation. For the very first time, you have to. There's no turning back. You have to. The road is not. দিন বদলের এই উপাখ্যান গোটা পৃথিবীকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে সরকার ও সংগ্রামী মানুষের অদম্য ইচ্ছা শক্তির মেলবন্ধন কতটা জীবন্ত, প্রাণবদ্ধ। গল্পের শুরু থেকে শেষ যেখানে এক মলাটে আবদ্ধ, সেখান থেকেই লিখে ফেলা যায় লক্ষ কোটি মানুষের আগামী দিনের অনুপ্রেরণা। দারিদ্রতার কষাঘাতে যখন বাংলার অধিকাংশ চিলেকোঠায় দিবারাত্রি হাহাকার, ঠিক তখন বিপরীত চিত্র চীনের নুজিয়াং প্রিফেকচারের। প্রায় 150 কোটি মানুষের দেশটি কিভাবে দারিদ্র্য দূরীকরণে রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে, সেটার জ্বলন্ত উদাহরণ ইউনান প্রদেশের নুজিয়াং প্রিফেকচার বা স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি। নুজিয়াংকে সামনে রেখেই ঘুরে দাঁড়াতে পারে ছোট্ট এই সোনার বাংলা। ইউনান প্রদেশের নুজিয়াং সিটি প্রিফেকচার, যেখানে দারিদ্র বিমোচনের একটি ম্যাজিক দেখিয়েছে চায়না সরকার। একেবারে দারিদ্র সীমার নিচে বসবাস করা পাহাড়ি জনপদকে ধীরে ধীরে কীভাবে স্বাবলম্বী করে উন্নত জীবনের দিকে ধাবিত করেছে, তারই গল্প রয়েছে এই জাদুঘর জন্য। বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দেশই এটিকে মডেল হিসেবে নিয়ে একটি জনপদকে স্বাবলম্বী করে তুলতে পারে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দ্বিতীয় দিনের মতো সংলাপে জাতীয় ঐক্যমত্য কমিশন, আজ মতামত দিচ্ছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না বললেন মির্জা ফখরুল, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির, বিকেলে শাহবাগে সমাবেশ। এবং ঈদ উল ফিতর উপলক্ষে পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানে ক্রেতাদের ভিড়, বেড়েছে বেচাকেনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।